জনাব শাকিল আহমেদ একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। 2015 সালের জুন 30, আমরা 2015 না ধরে 2021 ধরবো। 2021 সালের 30 জুন তারিখে তার আয় ছিল নিম্নরূপ: মাসিক মূল বেতন 25,000 টাকা, মহার্ঘ ভাতা মূল বেতনের 20%, চিকিৎসা ভাতা মাসিক 1,000 টাকা, উচ্চ বোনাস 2 মাসের মূল বেতনের সমপরিমাণ, আপায়ন ভাতা মাসিক 1500 টাকা, প্রকৃত খরচ লেখা আছে 1200 টাকা, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60%, যাতায়াত ভাতা মাসিক 3000 টাকা। তিনি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান করেন 10%, তার নিয়োগকর্তা সমপরিমাণ দান করেন। উক্ত বছরে খরচ ছিল নিম্নরূপ: পারিবারিক ব্যয় 1,25,000 টাকা। এই যে বিনিয়োগ ভাতার ক্ষেত্রে বা আমরা আয় নির্ণয়ের ক্ষেত্রে কখনোই পারিবারিক ব্যয়কে আমরা ধরবো না, এখানে পারিবারিক ব্যয় শুধু হ্যাজিটেশনের জন্য দেওয়া আছে। তারপরে 2 নম্বর বলছে জীবন বীমার প্রিমিয়াম, এখানে 1.5 লক্ষ টাকা দেওয়া আছে, কিন্তু এটা পলিসি মূল্য। আর এখানে প্রিমিয়াম দেওয়া আছে 10,000 টাকা, আমরা এই 10,000 টাকাকে ধরবো। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় 20,000 টাকা, আর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তিনি আরো 5,000 টাকা দান করেছেন। তাহলে আমি এখন এই অঙ্কটি শুরু করছি। তো প্রথমে আমরা কি লিখবো? করদাতা। প্রথমে আমরা করদাতা লিখবো, করদাতার নাম, করদাতার নাম। তো এখানে করদাতার নাম কে হবে? করদাতার নাম হবে হচ্ছে জনাব শাকিল আহমেদ। জনাব শাকিল আহমেদ, শাকিল আহমেদ। আচ্ছা, এখানে আমি বলেছি 30 জুন 2021, তাহলে 30 জুন 2021 যদি হয় তাহলে আমার আয় বর্ষ হবে, আয় বর্ষ হবে 2019 2020, আর পর বর্ষ হবে 2020 2021। এখন বেতন খাতে মোট আয় নির্ণয়, মোট আয় নির্ণয়। কলমে কালি হয়ে গেল। তাহলে আমরা মোট আয় নির্ণয় করব। তাহলে দুইটা সলভ করে নিই। আমি এখানে বিবরণ লিখলাম, বিবরণ টাকা টাকা। তো প্রথমে লিখবো বেতন খাতে আয়, বেতন খাতে আয় ধারা 21, বেতন খাতে ধারা 21। এখন 1 নম্বর লিখবো কি? মূল বেতন, মূল বেতন। তো মূল বেতন কত? মাসিক 25,000 টাকা বলা আছে। তাহলে আমরা মূল বেতন 25,000 গুণ 12, তাহলে 25,000 গুণ 12 করলে আমার কত আসবে? 3 লক্ষ টাকা। তাহলে মূল বেতন 3 লক্ষ টাকা। এরপর আমরা লিখবো মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা। তো মহার্ঘ ভাতার কথা বলছে মূল বেতনের 20%, তাহলে 3 লক্ষ গুণ 20%। মহার্ঘ ভাতা সম্পূর্ণ আয়ের সাথে যুক্ত হয়, এই জন্য সরাসরি লিখে দিব। তাহলে কত হবে? 60,000 টাকা। আচ্ছা, তারপরে আমাদের আছে চিকিৎসা ভাতা। 3 নম্বর হচ্ছে চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতা। তো চিকিৎসা ভাতার ক্ষেত্রে কি বলছিলাম? 1,20,000 অথবা মূল বেতনের 10%, যেটি কম। তো চিকিৎসা ভাতা এখানে প্রতি মাসে 1,000 করে উল্লেখ করা আছে, তাহলে 1,000 গুণ 12, তাহলে আমরা কত পাবো? 12,000। এবার বাদ অকার ধার্য, বাদ অকর ধার্য। তো অকার ধার্য হচ্ছে মূল বেতনের 10%, মূল বেতনের 10%। তাহলে মূল বেতনের 10% কত? 30,000 অথবা 1,20,000, 1,20,000 টাকা, যেটি কম, যেটি কম। তাহলে 30,000 টাকা কম, তাহলে আমরা এখানে 30,000 টাকা কি করব? বাদ দিয়ে দেব। যেহেতু কি এই ভাতাটা 30,000 এর ঊর্ধ্বে হয়নি, এই জন্য এখানে
নীল লিখবো। আচ্ছা, তারপরে 4 নম্বরে আসি। 4 নম্বরে কি বলছে? উৎসব বোনাস। উৎসব বোনাস। তাহলে উৎসব বোনাস দুইটা মূল বেতনের সমপরিমাণ, তাহলে 25,000 গুণ 2, তাহলে কত পাবো আমরা? 50,000। আচ্ছা, তারপরে আপ্যায়ন ভাতা। আপ্যায়ন ভাতা, তাহলে আপ্যায়ন ভাতা কত আছে? এখানে 1500, প্রতি মাসে পাই কত? 1500 করে। তাহলে 1500 গুণ 12, তাহলে হবে 18,000 টাকা। 18,000 টাকা। তো এইটা আমরা সম্পূর্ণ অকার্যধার্য করে দিতে পারি, আবার আয়ের সাথেও লিখে দিতে পারি। যদি অফিস চলাকালীন সময় হয় সম্পূর্ণ অকার্যধার্য, আর যদি অফিস চলাকালীন সময়ে না হয় তাহলে আয়ের সাথে যুক্ত হবে। তাহলে এটা আমরা কি করে দিতে পারি? সম্পূর্ণ অকার্যধার্য করে দিতে পারি। তাহলে আমরা এখানে লিখি 18,000 বাদ সম্পূর্ণ অকার্যধার্য, বাদ অকার্যধার্য, অকার্যধার্য ধরে নিলাম অফিস চলাকালীন সময়ে এটি পাওয়া গেছে। আমরা টিকা লিখবো নিচে, টিকা লিখবো অফিস চলাকালীন সময়ে পাওয়া গেছে। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা। তো বাড়ি ভাড়ার ভাতার ক্ষেত্রে এখানে কি বলছে? বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60%, তাহলে 3 লক্ষ গুণ 60%, তাহলে কত? 318, 1,80,000 বাদ অকার্যধার্য, বাদ অকার্যধার্য। তো অকার্যধার্য কি? মূল বেতনের 50% অথবা 3 লক্ষ টাকা, যেটি কম। তাহলে মূল বেতনের কত পার্সেন্ট? 50%। তাহলে 3,50,000 কত হবে? 1,50,000। মূল বেতনের 50% সমান কত? 1,50,000, অথবা বার্ষিক 3 লক্ষ টাকা, অর্থাৎ মাসিক 25,000 টাকা হিসেবে বার্ষিক 3 লক্ষ টাকা পর্যন্ত টাকা, যেটি কম। এখন কম কোনটা? 3 লক্ষ, এই জন্য আমি 1.5 লক্ষ বাদ দিয়ে দেব। তাহলে কত টাকা যাবে? 30,000 টাকা। 30,000, যেহেতু 1,80,000 থেকে 1.5 লাখ বাদ দিলে আমরা পাবো হচ্ছে 30,000 টাকা। আচ্ছা, এরপরে আমরা পাবো যাতায়াত ভাতা। এখানে আরেকটি জিনিস দেওয়া আছে, যাতায়াত ভাতা। তো যাতায়াত ভাতার ক্ষেত্রে কি পাবো? যদি নগদ টাকা হয় তাহলে 30,000 টাকা পর্যন্ত অকার্যধার্য। তো এখানে 3,000 টাকা করে প্রতি মাসে পাচ্ছে, এজন্য 3 বারং আমরা 36,000 টাকা লিখে দেব, বা 30,000 টাকা অকার্যধার্য, বা অকার্যধার্য 30,000 টাকা। কারণ সরকার বলছে যে যাতায়াত ভাতা নগদ যদি পায় তাহলে নগদ 30,000 টাকা পর্যন্ত অকার্যধার্য, কিন্তু এখানে আছে কত? 36,000 টাকা, তাহলে আমরা এখানে 6,000 টাকা যোগ করে দেব। আচ্ছা, তারপরে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। নিয়োগকর্তার দান, এখানে যেহেতু বলছে নিয়োগকর্তা সমপরিমাণ অর্থ দান করে, অতএব কর্মী নিজের 10% দান করে, নিয়োগকর্তা দান করে, তাহলে 3 লক্ষ 10% কত হবে? 3 লক্ষ গুণ 10% হবে হচ্ছে 30,000। তাহলে আমরা মোট আয় পেয়ে যাচ্ছি, অতএব মোট আয়। তাহলে মোট আয় আমরা পাচ্ছি 4,94,000। 4,94,000 টাকা। এই 4,94,000 টাকা মোট আয়। এখানে প্রধানমন্ত্রী তহবিলের দান বলছে, এই মোট আয় থেকে প্রধানমন্ত্রীর তহবিলের দান বাদ দেওয়া যায়। আচ্ছা, এখন আমরা যখন টিকা লিখবো, আমার অঙ্ক করে অঙ্ক শেষে আবার প্রত্যেকটা অঙ্কের টিকা লিখতে হবে। এখন টিকা কি লিখবো? টিকালে আমরা এইভাবে লিখতে পারি যে 2020-21 অর্থ বছর অনুযায়ী কোনটা টিকা লিখবো। এই যে যেমন চিকিৎসা ভাতা, তাহলে চিকিৎসা অর্থ বছর অনুযায়ী চিকিৎসা ভাতা কি
বার্ষিক 3 লক্ষ টাকা, বার্ষিক 1,20,000 টাকা অথবা মূল বেতনের 10%, যেটি কম সেটি অকার্যধার্য। তারপরে আপ্যায়ন ভাতা কি সম্পূর্ণ অফিস চলাকালীন সময়ে ধরা হয়েছে, এজন্য অকার্যধার্য করা হয়েছে। বাড়ি ভাড়া ভাতা কি মূল বেতনের 50% অথবা 3 লক্ষ টাকা, যেটি কম সেটি অকার্যধার্য। এভাবে প্রত্যেকটা অঙ্কের শেষে কি করতে হবে, টিকা লিখে দিতে হবে। টিকা 1 2 3 করে টিকা লিখে দিতে হবে। আচ্ছা, এখন আমি পর্দায় বিনিয়োগ ভাতা আবার নির্ণয় করব। তাহলে আমরা বিনিয়োগ ভাতা, বিনিয়োগ ভাতা, তো বিনিয়োগ ভাতার ক্ষেত্রে কি কি আসে, যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে বা জীবন বীমায় প্রদান করেছে। টাকা টাকা বিবরণ। আচ্ছা, এম বলছে জীবন বীমার প্রিমিয়াম। প্রথমে জীবন বীমার প্রিমিয়াম দেওয়া আছে, তো আমরা 1 নম্বর লিখে, যেহেতু পারিবারিক ব্যয় আছে, পারিবারিক ব্যয় এখানে আসবে না, আমরা জীবন বীমার প্রিমিয়াম লিখব। জীবন বীমার প্রিমিয়াম, তো জীবন বীমার প্রিমিয়াম এখানে লেখা আছে 10,000 টাকা, তো আমি 10,000 টাকা লিখলাম। এখানে আবার সর্বোচ্চ সীমা আছে। সর্বোচ্চ সীমা হচ্ছে বীমা মূল্যের 10%। মানে জীবন বীমা যেহেতু বীমা পলিসি যদি দেওয়া থাকে, পলিসি মূল্য 10% পর্যন্ত সে দিতে পারবে। তাহলে পলিসি মূল্য এখানে কত টাকা ছিল, 1.5 লক্ষ টাকা। তাহলে 1.5 লক্ষ 10% সে সর্বোচ্চ দিতে পারবে। তাহলে 1.5 লক্ষ 10% কত, 15,000। তো এখানে সে 15,000 টাকা পর্যন্ত দেয়নি, সর্বোচ্চ দেয়নি, 10,000 কম আছে, অতএব 10,000ই আমরা লিখে দিব। আচ্ছা, তারপরে আমরা লিখবো হচ্ছে শেয়ার ক্রয় আছে, শেয়ার ক্রয় লিখে দিই। শেয়ার ক্রয় করছে অনুমোদিত তহবিলে, আমরা ধরে নিব তালিকাভুক্ত কোম্পানি শেয়ার ক্রয় 20,000 টাকা। 20,000 টাকা আমরা লিখে দিলাম। তারপরে অনুমোদিত আর যেহেতু কিছু নাই, এজন্য আমরা অনুমোদিত তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান লিখে দিব। অনুমোদিত তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান। এখন আমরা কত পাইছিলাম, ওখানে একজনের দান পাইছিলাম 30,000 টাকা। তাহলে 30,000 গুণ 2, যেহেতু কর্মী ও নিয়োগকর্তা উভয়, তাহলে আমরা অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান, কর্মী ও নিয়োগকর্তার দান পাচ্ছি 60,000 টাকা। এটাই হচ্ছে প্রকৃত বিনিয়োগ। এখন সে সর্বোচ্চ তাহলে আমরা যোগ করলে কত পাবো, 90,000 টাকা। এখন দেখি সর্বোচ্চ সীমা অতিক্রম করে কিনা। সর্বোচ্চ সীমা, তাহলে সর্বোচ্চ সীমা কি, মোট আয়ের অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান ব্যতীত অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান ব্যতীত মোট আয়ের 30%। এখন অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান, ওই মোট আয় কত ছিল, 3,94,000 টাকা। তাহলে নিয়োগকর্তার দান কত ছিল, আমরা পাইছি দুজনের যেহেতু 60,000, তাহলে নিয়োগকর্তার দান ছিল 30,000। এটা আমরা কি করব, বাদ দেব, বাদ দিয়ে এর 30% করব। তাহলে ওইটা বাদ দিয়ে আমরা যদি 30% করি, তাহলে আমাদের 1,39,200 টাকা হয়, বা 1.5 কোটি টাকা, যেটি কম। যেহেতু এটা বেশি, এখানে লিখে দিই, বা 1.5 কোটি টাকা, যেটি কম। তাহলে কম কোনটা, এটা যেহেতু এই সীমাটা এটা ঊর্ধ্বে যায়নি,
এটা কত, সে 90,000 পর্যন্ত বিনিয়োগ করেছে, সে বিনিয়োগ করতে পারবে কত, 1,39,200 টাকা পর্যন্ত। তাহলে যেহেতু 90,000 টাকা পর্যন্ত করছে, 90,000 টাকার যদি এই 1,39,000 টাকার যদি বেশি করতো, ধরে নিলাম 2 লাখ টাকা এখানে বিনিয়োগ হলো, তাহলে আমরা লিখে দিতাম 1,39,200। যেহেতু 1,39,200 ছোট, 90,000 টাকায় ছোট, এই জন্য আমরা এখানে প্রকৃত বিনিয়োগ অতএব অনুমোদিত বিনিয়োগ 90,000 টাকায় লিখে দেব। অনুমোদিত বিনিয়োগ 90,000 টাকা। ব্যাস, শেষ। এবার আমরা কর দায় নির্ণয় করব। কর দায়, কর দায় বিবরণ, করের হার আর টাকা। তাহলে প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত, প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত 0%, তাহলে 0,0। এখন যেহেতু পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত কত পার্সেন্ট, 5% আছে, আমরা দেখি পরবর্তী মোট আমার আয় ছিল কত, মোট আয় ছিল হচ্ছে 4,94,000। তাহলে প্রথম 3 লাখ টাকা পর্যন্ত অকার্যধার্য, এখানে নিট করযোগ্য আয় আবার আমরা বের করব। নিট করযোগ্য আয়, করযোগ্য আয় 4,94,000, 4,94,000 মাইনাস, এখানে সরকারি তহবিলে অর্থাৎ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সে 5,000 টাকা দান করে দিয়েছিল, এটা মাইনাস করে দিই। এটা মাইনাস করলে কত হবে, 4,79,000 টাকা। 4,79,000 টাকা হচ্ছে এই টাকার উপরে আমরা কর ধার্য করব। তাহলে প্রথম 3 লাখ টাকা পর্যন্ত কি 0%, পরবর্তীতে আরো থাকলো 1 লাখ, তাহলে পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত, পরবর্তী 1 লক্ষ টাকার উপরে কত পার্সেন্ট, 5%, সমান 5,000। আচ্ছা, এখন তারপরে আবার পরবর্তী 3 লাখ টাকা পর্যন্ত, যেহেতু 3 লক্ষ টাকা নাই এজন্য অবশিষ্ট লিখবো। অবশিষ্ট টাকা, তাহলে অবশিষ্ট কত থাকে, 4 লাখ চলে গেল, আর 79,000 টাকা থেকে এই টাকার উপরে 10%, তাহলে 8,900, 8,900। এ হচ্ছে মোট করযোগ্য আয়, মোট কর দায়, মোট কর দায় আর পাশে 13,900। এবার বাদ বিনিয়োগ রেয়াত, বাদ বিনিয়োগ রেয়াত। এখন বিনিয়োগ রেয়াতের কত, বিনিয়োগ রেয়াত হবে হচ্ছে 15%। তাহলে বিনিয়োগ কত ছিল, 90,000, 90,000 গুণ 15%, তাহলে 90, 13,500, 13,500 হয়। তাহলে 13,500 বাদ দিয়ে দেব, হচ্ছে কত, 400। কিন্তু আমরা 400 না লিখে, যেহেতু এটা করযোগ্য আয় অতিক্রম করেছে, এই জন্য আমরা 3,000 লিখে দিব। সে যদি সিটি কর্পোরেশনের ভিতরে হয়, আর সে যদি পৌরসভার ভিতরে হয়, আর যদি ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে হয়, তাহলে 5,000 লিখে দিব। অর্থাৎ নিট কর দায় হবে এই ব্যক্তির 3,000 টাকা।